আমি সোহরাব হাসানের শেষ প্রসঙ্গ থেকে কথা শুরু করছি। আমি কোনোদিন দেখিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয় শিক্ষার মান ইত্যাদি নিয়ে কোনো আন্দোলন করেছেন। আমি ব্যক্তিগতভাবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতাম 1987 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে একটা জরিপ করেছিলাম। জরিপ ছিল যে কতজন শিক্ষকের কার্ড আছে। তখন শিক্ষক ছিলেন 952 জন, আর তার মধ্যে 287 জনের কার্ড পেয়েছি, আর বাদ বাকি কোনো কার্ডই নাই, তারা গ্রন্থাগারে আসেন না। 30% আসেন তার সন্তান সন্ততির বইপত্র নেবার জন্য, 20% আসেন উপন্যাস গল্প ইত্যাদি নেওয়ার জন্য। সিরিয়াস বই নেবার খুব কম পেয়েছি। তো কিন্তু কার্ড নাই এমন ব্যক্তির মধ্যে তাদেরকেই পেয়েছি যারা বিশ্ববিদ্যালয় নিয়ে বেশি উচ্চকণ্ঠ। তো সেই জন্যে আমার বিশ্ববিদ্যালয় চাকরির প্রতি আমার একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। তবুও যেহেতু এই চাকরিটিতে কারো কাছে মাথা নোয়াতে হয় না, সত্য কথা বলা যায়, যাবার মতো সাহস ধারণ করা যায় বলেই এই চাকরিটি আমি করেছি। 52 বছর শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেই জন্যে এটা একটা আমি প্রশ্ন 1 2 শিক্ষকদের প্রতিবাদ সরকারের জন্য বড় রকমের প্রতিবাদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। আচ্ছা, 3 আমি প্রথম যে কথা বলেছি যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, এই ধারণাটাই সরকারের মধ্যে নাই, এটাও রাখছি। 3 নম্বর হচ্ছে প্রত্যয় স্কিম সম্পূর্ণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই জন্যে যে সংবিধানের 7(1) ধারায় লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে আমি একমত নই। আনিসুজ্জামান স্যারকে বলেছিলাম, স্যার, রিপাবলিকের বাংলা গণরাষ্ট্র হওয়া উচিত ইতিহাস অনুযায়ী। তো স্যার অবশ্য কিছুই মন্তব্য করেননি, স্যার প্রয়াত, কিন্তু স্যারের সামনে আমি বলেছি এটি ভুল বাংলা, প্রজাতন্ত্র। কারণ বাংলাদেশে কোনো প্রজা নাই, রাজাও নাই, জমিদারও নাই, আমরা সব নাগরিক। আর আমরা যুদ্ধ করেছি, জনযুদ্ধ, আমার মুক্তিযুদ্ধ জনযুদ্ধ। তো সেই জন্যে সেই ধারার সঙ্গে প্রত্যয় স্কিম সাংঘর্ষিক। কীভাবে সাংঘর্ষিক তা সংবিধান বিশারদদেরকে ডেকে আলোচনা করে নিন। তবে আমি স্পষ্ট মন্তব্য, কারণ আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ সাংবিধানিক ইতিহাস পড়েছি, সংবিধান সম্পর্কে আমার কিছু ধারণা আছে। তো সেই জন্য আমি বলছি যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের উচিত অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে সংকটটির সমাধান। এই যাবৎ পর্যন্ত সরকার অনড় অবস্থানে আছে, যা আমি সরকারি মন্ত্রীদের কথা ফিরিয়ে দিয়ে বলছি অযৌক্তিক অবস্থানে আছে। কারণ মনে রাখতে হবে যে সরকারের দায়িত্ব পালন যা তা জনগণের প্রতিনিধি হিসাবে। সুতরাং সরকার জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, এটা আমরা আশা করি। এবং এই জন্য স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কথা বলেছিলাম, যে অংশীজনের মতামত জেনে নিয়ে নীতি গ্রহণ বা পদক্ষেপ করা উচিত ছিল, সরকার সেটা করেনি। উপরন্তু আমরা গণমাধ্যম থেকে জেনেছি যে গতকাল 2জন মন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা হবার কথা ছিল, তাও হয়নি, কারণ তারা আসেননি, অর্থাৎ উদ্যোগী হননি। এটা কিন্তু অন্যায় আচরণ করেছেন তারা। উপরন্তু মন্ত্রীদের কথা আপত্তিকর। প্রধান বিচারপতি, তার প্রতি তিনি আমার ব্যক্তিগতভাবে খুবই
মানে শোভনীয় ব্যক্তিত্ব তিনি আমার কাছে, কিন্তু তার মন্তব্য বা বক্তব্য আমার কাছে অনেকটা আপত্তিকর মনে হয়েছে। যে আদালত সবসময় নির্ভুল রায় দেবে এটা আমি বিশ্বাস করতে পারি না, যদিও আদালত আমার কাছে চূড়ান্ত আস্থার জায়গা, কিন্তু নির্ভুল হবে এটা আমি আশা করি না। আমি বারবার বলছি কেনিয়ার আন্দোলনের দিকে দেখুন, কেনিয়ার আন্দোলনের দিকে আমাদের নজর দিতে হবে, এবং বাংলাদেশ হয়েছে জন আন্দোলন গণ আন্দোলনের ভিত্তিতে। সুতরাং এই দেশে গণতন্ত্রে, এই অনুষ্ঠানের নাম গণতন্ত্র, আওয়ার ডেমোক্রেসি, আওয়ার ডেমোক্রেসি। তো এই গণতন্ত্রের প্রতি কাঠামোগত অঙ্গীকার নিয়ে সেই গণতন্ত্র বিস্তৃত হওয়া উচিত না, লঙ্ঘিত হওয়া উচিত না। বাংলাদেশ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যে সৌরভ হাসান কিছুক্ষণ আগেই প্রশ্ন তুলল, শিক্ষকরা আজকে আন্দোলনে নেমেছেন, সত্যি কথা ভালো, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু ডাকসু নিয়ে তো কোনো শিক্ষক আন্দোলন আমি দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হয় না, এই জন্য কোনো শিক্ষক আন্দোলন, শিক্ষক সমিতির আন্দোলন হয়নি, কিন্তু কোন কোন শিক্ষক তিনি তার বক্তব্যে আমি আপনি নিজেও বলেছেন, জি, সবসময় বলে এসেছি কেন হয় না, কারণ নির্বাচন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক। আবার একটু প্রাসঙ্গিকভাবে বলছি, বাংলা একাডেমি সম্পূর্ণ অগণতান্ত্রিক। 1999-তে শেষ কাউন্সিল নির্বাচন হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত সরকারি প্রতিনিধিদের কাউন্সিল চলছে। একটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অগণতান্ত্রিক করেছে সরকার, এটাতে আমি মানতে পারছি।